কেউ বলে তার স্ত্রী চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে হবে। তো এগুলো কি তন্ত্রে সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি টাকা পাচ্ছেন না, এমন কিছু করা যায় আপনি টাকা পাবেন। স্বাভাবিকভাবে যেমন খেত তার চেয়ে আরো বেশি খাচ্ছে, এবং সেই বিচ্ছিরি রকম ভাবে খাচ্ছে। ভাবে গল্প কথা এরকম দেয়াল বেয়ে উঠে যাচ্ছে। যেমন ব্ল্যাক ম্যাজিক গুলো এমনও হতে পারে, পাস্ট লাইফে ব্ল্যাক ম্যাজিক এই জন্মে আসতে পারে। হ্যাঁ, একদমই কোনোভাবে সেই বাড়িতে সেই ভদ্রমহিলা থাকতে পারতেন না, রক্ত বেরোতো মুখ থেকে। পূর্ণ নেগেটিভ এনার্জিতে ভরা যেন রুমটা চারদিকে। কর্মা কি আপনারা দেখতে পান? হ্যাঁ, গণনা করলে তো নিশ্চয়ই বোঝা যাবে। ঠিক তেমন আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করে, এবার এই রিকোয়েস্টের সুযোগ এরা নিয়ে নেয়। এরকম ছোট প্রদীপ যেমন প্রদীপ হয়, এবার সেটাকে 21 দিন জ্বালিয়ে রাখতে হবে। এঞ্জেলরা বিগড়ে গিয়ে শয়তান হয়ে গেছিল, তারা তো ভগবানের তো কাছে। নামা ফেরার মাধ্যমে মানুষের বিভিন্ন রকম শরীর স্বাস্থ্য থেকে সমস্ত নামা ফেরা অ্যাকচুয়ালি সমস্ত নেগেটিভিটিকে রিমুভ করে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষও যেমন বিগড়ায়, শক্তি স্পিরিটরাও তেমন বিগড়ায়। আমাদের মধ্যে যত নেগেটিভিটি আসবে, এই নেগেটিভিটিগুলোই কিন্তু আমাদেরকে ঘিরে ধরে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন তন্ত্র সাধক শ্রী দীপ মহাশয়। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আপনি তো বহু বছর ধরে এই তন্ত্র সাধনা করছেন, বহু মানুষের উপকারও করছেন। তো আপনার এই তন্ত্র অর্থাৎ এই ফিল্ডে, এই অকাল্ট সায়েন্সে আসা কিভাবে? দেখুন, এই জগতে আমার আশা যদি বলতে পারি, তাহলে সর্বপ্রথম বলবো যে আমার বাবাকে দেখে। বাবা তন্ত্রপথে যেমন শাস্ত্রীয় যে তন্ত্র ক্রিয়াগুলো হয় এখন সবাই করে, হ্যাঁ, এই ধরনের ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত এখনও আছেন। এবং পাশাপাশি এই বিষয়টা আমি খুব ছোটবেলা থেকেই ভালোবাসতাম। এটা পুরো ব্লাডে আছে? ব্লাডে আছে। এবং সেই অর্থে দেখতে গেলে এই আমার যে বিষয়টা, আমার তো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা, কোনোটাই স্বাস্থ্যগত কিছু নয়। হ্যাঁ, একটু বাবার থেকে অনেকটাই আলাদা, পরিপূর্ণ ভিন্ন। কিন্তু এইগুলো দেখে দেখে প্রথম থেকে আমার বিষয়টা খুব ভালো লাগতো, এবং ভালোবাসার থেকে এই জিনিসটাই ভেতর থেকে কীভাবে ভালোবাসতাম সেটা জানি, কিন্তু খুব ভালোবাসতাম ছোটোবেলা থেকে। হ্যাঁ, তার পাশাপাশি তো ওকাল নিয়ে বা ওয়েস্টার্ন তন্ত্র কাজ করছি। আচ্ছা, আমাকে বলুন যে অ্যাস্ট্রোলজি আর তন্ত্র, তো অ্যাস্ট্রোলজিতে আমরা সবসময় রেমেডি বুঝি যে স্টোন ধারণ করতে বলে, আর তন্ত্রে আপনারা বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেই ব্লকেজগুলোকে কাটিয়ে দেন। কোনটা সবচেয়ে অ্যাক্টিভ বেশি, বা কোনটা তাড়াতাড়ি কাজ করে আপনার মতে? আমার মতে যদি বলি, আমি জ্যোতিষটা যদি সাগর হয়, তন্ত্র মহাসাগর। তন্ত্র বিষয়টা সম্পূর্ণ আলাদা, জ্যোতিষটা আলাদা। হ্যাঁ, অবশ্যই যারা এখানে জ্যোতিষী আসেন বা যত জ্যোতিষী আছে প্রত্যেককে আমি সম্মান রেখেই বলছি, জ্যোতিষটা একদম একটু আলাদা পার্ট। তন্ত্র সাধনা বা তন্ত্র বিষয়টা পরিপূর্ণ আলাদা। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, প্লিজ খারাপ ভাবে নেবেন না। সেটা হচ্ছে, তন্ত্রে তো আমরা শুনে থাকি যে বিভিন্ন রকমের যে জায়গাগুলো, লেভেলগুলো পেরোতে হয়, তার জন্য বহু বছর ধরে তপস্যা করতে হয়। তো আপনার তো বয়স তুলনামূলক আর কি কম, তো আপনার কি তাহলে সেই লেভেলগুলো কি এখন সবে শুরুর দিকে, নাকি প্রো লেভেলে পৌঁছে গেছেন? তন্ত্র বিষয়টা নিয়ে একটা কথা সবার মধ্যে একটা ধারণা খুব ভুল, এই এজের ব্যাপারটা। হ্যাঁ, এজের ব্যাপারটা নিশ্চয়ই আছে, কিন্তু দেখুন, তন্ত্র এমন একটা জিনিস না, এটা খুব সাধনা। খুব না, এটা পরিপূর্ণ সাধনাই, সাধনার বাইরে কিছু নয়। হ্যাঁ, তন্ত্রের ক্রিয়াকাণ্ড যেমন একটা আলাদা পার্ট, যেমন এই শর্টকর্মের মধ্যে আর বিভিন্ন রকম যে ক্রিয়াকলাপ এক্সট্রা, আর সাধনা একটা আলাদা পার্ট, সেটার কোনো বয়স লিমিটেশন নেই। হ্যাঁ, সাহসিকতার উপর ডিপেন্ড করছে, ঈশ্বরের কৃপার উপর ডিপেন্ড করছে, সর্বপ্রথম গুরু কৃপার উপর ডিপেন্ড করছে। কে কিভাবে পেতে পারে সেটা তার ভাগ্যে কতটুকু আছে। এমনও আছে যারা অনেক ধারী বয়স, অনেক বয়স্ক লোক, তারাও তন্ত্র সাধনের এমন কিছু পাঠ যায় না। হয়তো এমন কোনো ছেলে জানে 10-12 বছরের, বা মায়াংগ্রাম আমরা শুনেছি, বা যারা গুরুমুখী বিদ্যার সঙ্গে জড়িত, এমনও ছেলে পরিশ্রম আমার নিজেরও পরিচিত ছিল, যারা খুব কম বয়সী। হ্যাঁ, তারা এমন কিছু ভেতরকার সাধনা জানে অনেক বড় বড় লোক জানেন। এটা হচ্ছে ব্যাপার। এটা ওপরওয়ালা বা ঈশ্বর বা ডিভাইন পাওয়ার কাকে কিভাবে দেবে সেটা শুধু তার উপর, তার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। তুমি তো বহু মানুষের বহু রকম ভাবে উপকার করেছো, তো সেই রকম একটা মিরাকেলের ঘটনা যদি আমার দর্শকদের একটু তুমি বলো। আমি একটা ঘটনা নিয়ে বলবো, সেটা খুব বেশি দিনের নয়, 6 থেকে 7 মাস আগেকার ঘটনা। দমদমের একটা ঘটনা নিয়ে বলবো। দমদমের ঘটনাটা হলো এরকমই যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু থেকে তাদের ওপর কেউ কালা জাদু করেছিল পুরো বাড়ির উপর। ঠিক আছে, তার বাড়ি দমদম নাগের বাজারের ওখানে। ভদ্রলোক আমার তখন টিভি প্রোগ্রাম হতো, টিভি প্রোগ্রাম থেকে নাম্বার পেয়েছিলাম, ফেসবুকে ফলো করে বহুদিন পর নাম্বার পেয়েছি অনেকদিন, তারপর দেখেছে লোকটা কেমন কি, বিচার তো অবশ্যই করবে, নাহলে কেন বা কেমন আসবে। এবারে আসার দরুন আমার যেরকম কাজের শিডিউল, সর্বপ্রথম আমি গণনা করার জন্য তার নাম ফটো লাগে, বা যে সমস্যার জন্য সেই সমস্যার সঙ্গে তবে তো বলবো যে কী লাগবে, নাম এবং ফটো লাগে। অনলাইনে কোনো ভিজিট নেওয়া হয় না, তাকে বললাম, সব শিডিউল জানালাম, সে আমাকে যোগাযোগ করলো বা সব কিছু পাঠালো। তার সমস্যাটা হলো এটাই যে কোনোভাবে সেই বাড়িতে সেই ভদ্রমহিলা থাকতে পারতেন না। যখনই ঘরে থাকতেন বা যখনই যেখানে কি ওনার বেডরুম, সেখানে যখন উনি থাকতেন,
তখন এর প্রচন্ড পরিমাণ বমি হতো, সে রক্ত বমি, এ বাবা, রক্ত বেরোতো মুখ থেকে, হ্যাঁ অনবরত, মানে যতক্ষণ থাকতো, ঘর থেকে যে বেরিয়ে যেত সেই মুহূর্তে আবার ঠিক হয়ে যেত, সুস্থ হয়ে যাচ্ছে। সুস্থ হয়ে যেত। এবং বাড়ির বাইরেও যখন থাকতো মানে ওয়েল অ্যান্ড গুড, পুরো সুস্থ স্বাভাবিক যেমন মানুষ থাকে স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু যখনই ঘরে আসতো, সেটা সকাল বিকেল যখনই আসুক, সকালে আসলে তো তুলনামূলকভাবে কম, সন্ধ্যের পর যখনই আসতো তখনই তার ওই বমির সঙ্গে ব্লাড মানে ব্লিডিংটা হতো। তা এটা উনি ডক্টর দেখাননি? ডক্টর দেখিয়েছেন, ডক্টর বলছে এরকম প্রবলেম, মানে এটা ডাক্তারই প্রবলেম, ডাক্তার সেভাবে সলভ করতে হতো যেটা সবসময় হতো, বাইরে গেলে হচ্ছে কিংবা এনি টাইম, ঘরে এমন স্পেসিফিক তো প্লেস নেই। তখন আমি আপনার স্টুডিও আসলাম, এখানে বমি করছি, এখান থেকে যখন বেরিয়ে চলে গেলাম তখন আমি সুস্থ। এবং উনি একাই, মানে পরিবারের আর কোনো সদস্যের এই সমস্যা হচ্ছে না? সমস্যা নেই, শুধুমাত্র ওনার। ঠিক আছে, এবার এটা একটা আতঙ্কের মধ্যে থেকে উনি বলছেন যে আমার মেয়েরও মাঝে জ্বর আসছে, এটা আতঙ্ক, ওটা ম্যানিফেস্ট হয়ে গেছে যে ক্ষতি হয়েছে মানে আমার মেয়ের হবে, ওটা কেউ করা নয়। ঠিক আছে, তা মেন ক্ষতিটা ওনার হয়েছে, মানে মহিলাটার ক্ষতিটা করা হয়েছে, কিন্তু মেয়েটার কিচ্ছু করা হয়নি। এটা একটু ফিভার আসছে, যেমন সিজন চেঞ্জে ফিভার তো আসে, আর বাড়িতে কেউ যদি এরকম স্পেসিফিক ওষুধ থাকে বা কি বলবো মানে কোনো প্রবলেমে থাকে, এমনি একটা আমাদের ট্রমা থাকতেই পারে মানসিকভাবে, সেই কারণে হতে পারে। কিন্তু মেন সমস্যাটা হয়েছিল ভদ্রমহিলার। তা আমি গণনা করে দেখলাম যে বিভিন্ন রকমভাবে ইসলামিক মানে সুলেমানি তন্ত্রের কিছু খারাপ পার্ট দিয়ে কিছু ব্ল্যাক ম্যাজিক ওনার উপর করা হয়েছে। আচ্ছা, খব্বিশ বলে এক ধরনের কিছু শয়তানি শক্তি বা জিন শক্তি, যাই বলুন না কেন, ওনার পিছনে ছেড়েছিল, চালান করা হয়েছিল। ঠিক আছে, এবার এই সমস্যাটা মানে হয়েছে যত দিন যাবত, সেটা হলো মিনিমাম 1 থেকে 1.5 মাসই ভদ্রমহিলা ভুগেছে। তারপরে আপনার সঙ্গে যোগাযোগ তার করেছে? আগে অনেকের সঙ্গে যোগাযোগ করেছে, বহু নাম করা তান্ত্রিক, জ্যোতিষীও বলতে পারেন তাদের, এখন তো জ্যোতিষী তান্ত্রিক সবাই মানে পাঞ্চুয়াল ব্যাপারটা আছে। তা যাই হোক, এরকম অনেকের কাছে গিয়েছেন, সেখানে যাওয়ার পরেও কোনো সুরাহা হয়নি, উপরন্তু টাকা তো অনেক ব্যয় হয়েছে, 25,000, 30,000, 50,000, এমনকি একজনে 1 লাখ তারাপীঠে হোমযজ্ঞ, না জানি কোথায় কোথায় নিয়ে চলে যেতেন আর একটুখানি গেলে, বিভিন্ন রকম জায়গাতে। মেন সমস্যাটা হচ্ছে তাকে তারাপীঠে নিয়ে গিয়ে আমি করবোটা কি, এটা প্রফেশন, যেখানে তারাপীঠে নিয়ে চলে যাই, একটা ব্যাপার, ঘোরাও হবে, কাজও হবে। হ্যাঁ, তা সেই অর্থে দেখতে গেলাম, আমি গিয়ে দেখলাম যে এই ব্যাপারগুলো হয়েছে, আমি তাকে জানালাম যে আপনার এইরকম কাজ করতে গেলে আপনার বাড়ি থেকে কিছু করতে হবে, যেহেতু ঘরের মধ্যে আপনার এই বিষয়টা হচ্ছে, তাহলে ঘরে থেকে কিছু করা হয়েছে। ঠিক আছে, তা সেখানেতে যখন আমি ঢুকলাম বা সেই বাড়িতে দেখলাম স্পেসিফিক ওই রুমটা এতটাই নেগেটিভিটি, যেটা অ্যানালিসিস করা যায়, যারা গণনা করে বা ওকাল্টের সঙ্গে আছে তারা তো নিশ্চয়ই বুঝবে, পরিপূর্ণ মানে নেগেটিভ এনার্জিতে ভরা যেন রুমটা চারদিকে। ঠিক আছে, তা আমি বললাম যে দেখুন, কাজ করতে আমার 2 সপ্তাহ মোটামুটি আসতে হবে এখানে, 2 সপ্তাহ এসে আমি কাজ করবো, আপনি রেজাল্ট পেতে পেতে 2 থেকে 3 সপ্তাহ লাগবে। রাজি? বললো হ্যাঁ। এবার অ্যামাউন্টও খুব চার্জেস আমি নিই না, সবাই জানে এটা। ঠিক আছে, মোটামুটি গাড়ি ভাড়া যতটুকু থাকে সেটুকু, আর যতটুকু সামথিং আমি 5-6 সামথিং, তার উপরে আমি কোনো অ্যামাউন্ট নিই না, এটা আমার শিডিউল। খুবই রিজনেবল, মানে বহু মানুষের সত্যি পারমিট করে ওঠে না, বেশি হলো 8 থেকে 9,000 টাকা খরচ হতে পারে। হ্যাঁ, গাড়ি ভাড়া বাদ দিয়ে যেখানে যাওয়া হবে তার গাড়ি ভাড়া ডিপেন্ড করছে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, কারণ আমার স্পেসিফিক নিজের কোনো গাড়ি নেই, আমাকে গাড়ি বুক করে যেতে হয়, সেই ভাড়াটা দিতে হয়। ঠিক আছে, এবার এই হলো ঘটনা যে সেখানে গিয়ে আমি যখনই এটা করলাম, মানে কাটানগুলো করলাম, বা যখনই কাটান বা চালানগুলো দিলাম, তখন থেকেই উনি বুঝতে পারছে যে শরীর থেকে যেন মানে শরীরটা হালকা হয়ে গেল, যেমন একটা বডি রিল্যাক্স হয়ে যায়, হালকা হয়ে যায়, ডিটক্স হয়ে যায়, সেরকম একটা খুব সুন্দর সে বুঝতে পারলো। এটা মানে কাজের রেজাল্ট প্রথমত। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কি এটাই, যে ব্যক্তি এটা করেছে, সবার মনে প্রশ্ন হয় কে করেছে জানবো, আমি তো জানাবো না, নিয়ম নেই। কিন্তু এটা আপনারা দেখতে পান কে করেছে, বোঝা যায়, চাইলেই বোঝা যায়। আচ্ছা, কিন্তু এটা আমার নিষেধ আছে দেখা বা জানানো, আমি জানাবো না কোনোদিন। দেখুন, জেনে সে ব্যক্তিটা করবে কি, তার তো আর না, কিন্তু জানলে অ্যাটলিস্ট সে অ্যাওয়্যার হয়ে যেতে পারে যে পরিবারের কেউ, কারণ দেখুন আমার ধারণা ক্ষতি কিন্তু নিজের মানুষই করে, অচেনা মানুষ এসে আমার হঠাৎ করে ক্ষতি করবে না, হঠাৎ করে করে না, তো সে অ্যাটলিস্ট অ্যাওয়্যার হয়ে যাবে না। এটাই হলো ঘটনা আমার মতে, যে প্রোটেকশন যেহেতু সে নিচ্ছে, কাজেই তাকে সে পারিবারিক হোক, পরিবারের বাইরের লোক হোক, প্রতিবেশী হোক, সম্পর্কে জ্ঞাতি হোক, কেউ ক্ষতি করতে পারবে না। সুতরাং নতুন করে জানা মানে তার মনে একটা বিতৃষ্ণা তৈরি হওয়া, বিতৃষ্ণা থেকে অন্য কিছু হতে পারে ভবিষ্যতে সে, আর এই সব বিষয়ে তো প্রমাণের ব্যাপার থাকে না, সিসিটিভি নয় যে আমি নাকি দেখিয়ে দেবো ভিডিও যে আপনি ক্ষতি করেছেন, বাই ইনচান্স এই খবর তার কাছে গেল, সে আমাকে যদি আপনি বলেছেন, সে চ্যালেঞ্জ করতে পারে, চ্যালেঞ্জ করে তাকে বুঝিয়ে দেবো যে চ্যালেঞ্জের ফলাফল কি হতে পারে। কিন্তু আপনারা এটা আমি চাই না কারোর ক্ষতি করতে, বা এই বিষয়টা আমি পছন্দ করি।
ফাইন। আচ্ছা মহারাজজি, সেটা হচ্ছে আপনি যদি আমার দর্শকদের জন্য কোনো টোটকা বা প্রেডিকশন বলেন যে অন্তত এই ব্ল্যাক ম্যাজিক থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায়। সর্বপ্রথম আমি বলবো যে ব্ল্যাক ম্যাজিক থেকে প্রোটেকশনের জন্য সবসময় ডিভাইন পাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ডিভাইন পাওয়ার মানে উপরওয়ালা, যে যাকে বিশ্বাস করেন, হনুমানজি, মা কালী, বাবা শিব, এইগুলো করলেও যে ক্ষতি হবে না তা নয়, কিন্তু তুলনামূলক অনেক কম হবে। আবার নাও হতে পারে, এটা একদম সত্যি। কেন, উনি চাইলে সবই সম্ভব, ভগবান চাইলে সবই সম্ভব। এমনও হতে পারে ভগবান যদি চায়, এবার এটা যদি তার কর্ম হয়ে থাকে যে সেই ভদ্রমহিলা এতটাই বদ, আমি ওনার কথা বলছি, উদাহরণস্বরূপ দিচ্ছি, ওই ভদ্রমহিলা এতটাই বদ যার জন্য কি ধরনের কাজ করা হয়েছে, তাহলে মানে এটাকে অনেক ভুগতে হবে। অবশ্যই ভুগতে হবে। তো সেই কর্মা কি আপনারা দেখতে পান? হ্যাঁ, গণনা করলে তো নিশ্চয়ই বোঝা যাবে। গণনাতে ইচ এন্ড এভরিথিং সবই বোঝা যায়, যদি সেই ব্যক্তি চায়। তো সেই কর্মা কি এই জীবনেরই, নাকি সেটা পাস্ট লাইফ থেকেও আসতে পারে? আসতে পারে। তবে ব্ল্যাক ম্যাজিক গুলো এমনও হতে পারে পাস্ট লাইফে ব্ল্যাক ম্যাজিক ওই জন্য। হ্যাঁ, একদম পাস্ট লাইফে ব্ল্যাক ম্যাজিক আসতে পারে। তারপর গর্ভাবস্থায় ধরুন তার মাকে কেউ কিছু করেছিল, সেটা বাচ্চার লেগেছে, সেই লাগাটা ধরুন থাকতে থাকতে সেটা 30 বছরের কাছে গিয়ে তখন সে ভুগছে, এতদিন ধরে ভুগছে, কেউ কিছু সত্যি নেই। মা বাবার কর্মা ফলও কি সন্তানদের ভুগতে হয়? কর্মফল তো অবশ্যই ভুগতে হয়। এবার যে যার নিজস্ব কর্ম তার উপর বেশি ভোগে, মানে যার যার নিজস্ব কর্ম, নিজের কর্মটাই বেশি, এটা হয়, ভোগান্তিটা বেশি হয় অবশ্যই। এবার ঘটনা হচ্ছে সেটাই, যে সবচাইতে বড় কথা সততা। কে কতটা সৎ। আমাদের প্রফেশনে দাঁড়িয়ে যারা নিজেকে সাধক দাবি করে, এরকম অবস্থায় যদি কেউ বিপদে যায়, তাকে বিপদে হেল্প না করে উপরন্তু তার বিপদ বাড়িয়ে দেওয়া, তাহলে সে ব্যক্তি নিজের কর্ম নিজেই করাচ্ছে। কিন্তু অনেকেই তো এগুলো মানে না বা হয়তো ভাবেও না। এই অনেকের মধ্যে যদি বলেন যে এই মানে আপনি প্রশ্ন ঠিক বুঝতে পারলেন? আমি বলতে চাইছি যে অনেক তান্ত্রিক তো আছেন যে কোনো কেস এলো, সে বুঝলো হয়তো তার পক্ষে এটা করা সম্ভব নয়, তাও সে কিছু টাকার জন্য কিন্তু বললো হ্যাঁ আমি করে দিচ্ছি, এবং সে একটা হয়তো ফল যোগ্যও করে দিল, তাতে লাগলে লাগলো, না লাগলে না লাগলো, কিন্তু প্রলোভনে তো পা দেয়। একটাই কথা আমি বলবো, আজকে আপনি নিজে সত্যি অনেস্টলি বলুন, আজকে আমরা এই যে ট্রেনে বাসে দেখি, আজকে মানুষের তো মিসগাইড হচ্ছে, 1 মিনিটে বশীকরণ হয়ে যাচ্ছে, 2 মিনিটে বিবাহ বিচ্ছেদ আটকে দিচ্ছে, তো এগুলো কি সত্যি সম্ভব এতটাই ট্যাবলেটের মতন? একদম সম্ভব না, একদম চিরতরে মানে অসৎ কথা এই ধরনের কথাবার্তাগুলি। সবচাইতে বড় কথা আর একটা কথা, এখানে অনেক মানুষই বলেন, অনেক কিছু বলেন, অনেক মানুষ অনেক জায়গাতেই বলেন, আমি কারো নাম ধরে কিছু বলবো না, যে অনেকে লেখেন ও গ্যারেন্টি। গ্যারেন্টি কি করে দেয়? এবং তার নিজেরই কোনো গ্যারেন্টি নেই, সে বিধাতার উপরেও কলম চালাচ্ছে। একদমই তাই। আমরা তো কাজটা করতে পারি মাধ্যম হিসাবে, ফল তো দেয় উপরওয়ালা, সেই তুমি যার সঙ্গে যুক্ত হয়ে থাকো না কেন, তাহলে এই কাজে গ্যারেন্টি কে দেবে? হ্যাঁ, তা বলে তুমি চেষ্টা নিশ্চয়ই করো। কিন্তু আপনারা তো এগুলো ফেস করেন, অনেক ক্লায়েন্টই তো এসে বলে যে আপনি গ্যারেন্টি দিচ্ছেন তো যে কাজটা করব না, কোনো গ্যারেন্টি নেই। আপনি খুব ভেবেচিন্তে তবেই আসুন, কারণ আমি খুব রিজনেবল প্রাইসে কাজ করি, এই কাজের খরচা, এইটা আমার পারিশ্রমিক, পুরো হিসাব দিয়ে তাকে বলা হয়, কেন এটাই নিয়ম, এটাই সততা। সে আমাকে কাজ করছে মানে সে 1000টা প্রশ্ন করতেই পারে যে আমি টাকাটা দিচ্ছি, এই টাকাটা কোথায় গেল। আমি এক্ষুনি বললাম 30,000 টাকা, তারপরে বললাম আমার 3,000 টাকা মাত্র লাভ হয়েছে, তাহলে সে নিশ্চয়ই 2 দিন বাদে আমাকে চিটিংবাজ ভাবে, নয় পাগল ভাববে। 7,000 টাকা কোথায় খরচ হয়ে গেল? না আমি কত বেল কাট কিনলো সে, এখানে বেল কাট কিনেছিলাম, এখানে অমুক কিনেছিলাম, এইসব ভণ্ডামি ছাড়া আর কিছু। আর যে কোনো কাজ করতে গেলে তারাপীঠে নিয়ে চলে যে ঘটনা। কিন্তু সব কাজ তো সত্যি তারাপীঠে বসে করারও জায়গা নয়। সবচাইতে বড় কথা, আজ থেকে আরো কয়েক বছর পিছিয়ে যদি আমরা যাই, তাহলে যারা প্রকৃত গুণীন ছিল, যেমন আপনি হয়তো শুনে থাকবেন আপনার ঠাকুমার মুখে কিংবা দাদুর মুখে, যারা জল পোড়া দিতেন, তেল পোড়া দিতেন, ছোটোখাটো কবচ দিতেন, মাদক বেদনা সারার মহিলাদের অনেক তাবিজ কবচ দিতেন, ঋতু বেদনা সারার তাবিজ কবচ দিতেন, ছোটোখাটো বশীকরণের কবচ দিতেন, তা এরা কি মুহুর্মুহ তারাপীঠ চলে যেত? না। তাহলে তাদের কাজ হতো কি? এটা একটা চিটিংবাজি। হ্যাঁ, তারাপীঠে গিয়ে নিজের জন্য যদি কেউ জব ধ্যান করে, মাকে পুজো করে, খুব ভালো। যে কোনো পীঠস্থানে গিয়ে ক্লায়েন্টের উদ্দেশ্যে, বা আমার যাদের ক্লায়েন্ট শুধু না, আমি আপনার নামে গিয়ে পুজো দিলাম মায়ের কাছে, এটা তো ভালোই, কিন্তু এটা নয় যে আমি যে কোনো কাজ করতে গেলাম তারাপীঠে গেলাম, এখানে কোনো কাজ হয় না, না, পুরো চিটিংবাজি করে। আবার অনেকে তো কামাখ্যা অব্দিও পৌঁছে যায়। কামাখ্যা অব্দিও পৌঁছে, যত দূরে যাবো তত ভালো কাজ হবে, দূরে যাবো তত দেখাতে পারবো যে এই টাকাটা। এবার দেখুন, ঘটনা হচ্ছে আমি আপনাকে বললাম, আপনি আমার কাছে কাজ নিয়ে এলেন যে দাদা আমার এই কাজটা করে দিন, এবার দাদা 80,000 টাকা করেছো, বললেন দাদা এত টাকা, না কামাখ্যায় দিতে হবে, কারণ আপনি বুঝবেন যে না এত জায়গায় দূরে যাচ্ছে, ট্রেন ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে, থাকার ব্যাপার আছে, থাকার ব্যবস্থা আছে, তারপর বেলকারে সোনা লাগিয়ে হোম করা হবে, এরকম একটা ঘটনা। না, মানুষের প্রশ্ন 80,000 টাকা কেন? না, হয়তো বেলকারে সোনা লাগিয়ে হোম করা হবে। তখন সে ভাবলো, হয়তো গিয়ে দেখলো না, বললো না তুমি দেখতে পাচ্ছ এটা আছে, এরকম একটা ব্যাপার। আমি এরকমও দেখেছি কিছু কেস, আমার কাছে বহুত
ক্লায়েন্ট আছে যারা অনেক মানে ঠকে এসছে বিভিন্ন জায়গা থেকে, অনেক জ্যোতিষীর কাছে, অনেক তান্ত্রিক কাছে এসছে, মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এইরকম কি করে বলে, আর এরাও কি করে বোঝে। মানে এদের দোষ দেবো না কেন, এরা তো অসহায় মানুষ। একটা সময় এমন ভাবে পৌঁছায়, যেমন আমরা হাসপাতালে দেখি রুগী বাঁচবে না, তো ডাক্তার কাছে আমরা রিকোয়েস্ট করি, একদমই ঠিক কথা, কেমনি মা কিন্তু দয়া করে একটু ডাক্তারবাবু দেখবেন। ঠিক তেমন আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করে, এবার এই রিকোয়েস্টের সুযোগ এরা নিয়ে নেয়, গিয়ে জানে এই কাজটা কি করে হবে না, কি করে আমি উদাহরণ দেবো যে তোমার কারণে হয়নি, সেই উদাহরণস্বরূপ আমি এটাই বলে দিলাম, একটা প্রদীপ দিয়ে দিয়েছে। এবার প্রদীপটা এরকম ছোট প্রদীপ, যেমন প্রদীপ হয়, এবার সেটাকে 21 দিন জ্বালিয়ে রাখতে হবে, তাও গরমের সময়। পাকা পাকা চললে তো এমনি নিভে যাবে। এবার জাগ প্রদীপ নয়, এটা পুজোর জাগ প্রদীপ নয়, উপরে ঢাকা দেবে বলেছে, ঢাকা দিতে না, ঢাকা দেবে তাহলে জ্বলতে। আমি যেমন জিজ্ঞাসা করলাম, বললো না ঢাকা দেওয়া যাবে না, খুলে রাখতে হবে, একবার নিভে গেলে আমার কাজ হবে না, 25,000 টাকা নিয়ে নিচ্ছে। মানে ভদ্রলোক কাজ বা ছেড়ে দিয়ে সারাদিন প্রদীপের পিছনে পড়ে আছে, কোন প্রদীপ নিভে যাবে, তোমার জীবন প্রদীপ নিভে যাবে কোন দিন, পাগলামি যত। এই ধরনের কাজ কে বলেছে? না আমাকে উনি বলেছেন, নাম বললো, আমি জানি না, এরকম চিটিংবাজি কথাবার্তা। প্রদীপ দিয়ে দিয়েছে হাতে, বলছে এটা নিভে গেলেই এক্ষুনি কাজ হয়ে যাবে, বশীকরণের ব্যাপারে, বশীকরণ হবেই না। আফটার নিভে গেছে, বলছে নিভে গেছে, 12,000 টাকা দাও, কাজ করে দিচ্ছি। সেও 10,000 টাকা দিয়েছে, আর 2,000 টাকা দাও, আবার দিয়েছে, আবার কাজ হচ্ছে না, কেন দিদি কাজ হচ্ছে না? না তোমার কাজটা মনে হয় এখানে আটকে গেছে। আরে যখন আমি জানি যে আমার কাজটা যদি কেটে যায়, তাহলে আমাকে তো সেইভাবে কাজ করছি যাতে না কাটে, তাহলে বলা উচিত যে আমার কাজ কেটে যেতে পারে, সেই ভেবে চিন্তে তুমি টাকা দাও, সব বুঝে শুনে তুমি আসো। পরে গিয়ে কেন বলবো যে না, এটা তো ঠিক না। আচ্ছা, এই যে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে মানুষেরা আসেন, যে কেউ বলে তার স্ত্রী চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে হবে, তো এগুলো কি তন্ত্রে সম্ভব? হ্যাঁ সম্ভব। তন্ত্রে বলে হোয়াট ইজ নাথিং, মানে কি হয় না তাতে সবই হয়, সবকিছুই পসিবল। সবই পসিবল। মানে আমি যদি চাই যে আমি সিএম হয়ে যেতে পারবো, তোমাকে ধরো তুমি যা বললে আমি সেই অনুযায়ী মেনে চললাম, না এরকম অবাস্তব কিছু হুট করেই হয়ে যাবে, তাহলে এখানেই তো মানে যে তন্ত্রে তার মানে সব হয় না। আমি বলে দিচ্ছি এটা কেন কিরকম ভাবে হয়, কেমন ভাবে হয় না। তন্ত্রে সবই সম্ভব, যেটা সম্ভাবনার ক্ষেত্রে আপনার আটকে যাচ্ছে, সেই অসম্ভাবনাটাকে সম্ভব করার জন্য তন্ত্রে সব সম্ভব। যেমন এটা আপনার ক্ষেত্রে যদি না হয়, কিন্তু ধরুন আমাদের অপোজিশন কেউ ধরুন আমার কাছে এলো যে আমি কি সিএম হতে পারবো, তার ক্ষেত্রে করা সম্ভব, সে সিএম হতে পারে, সেই যেহেতু ওটাই ফোকাস। মানে এটাই তন্ত্রে, এটাই সম্ভাবনা আনে যে অসম্ভব ব্যাপারগুলো, মানে যে সম্ভব হওয়ার ছিল সেটা অসম্ভব হয়ে উঠছে আপনার জীবনচর্যায়। যেমন আপনি টাকা পেতে পারেন, আপনি টাকা পাচ্ছেন না, এমন কিছু করা যায় আপনি টাকা পাবেন, কিন্তু আপনি বেচারা সারাদিন ঘরে বসে থাকেন, ফ্রি ফায়ার খেলেন, আপনি যদি বলেন এমন কিছু করে দিন আমার টাকা আসবে না। পড়াশোনার কবজ দিলাম, সেই বেচারা পড়াশোনা করে মাধ্যমিকে পরীক্ষায় বসলো, তার রেজাল্ট ভালো হলো, এটাই করা যায়। কিন্তু সে সারাদিন পড়ে না, এদিক সেদিক ঘুরে বেড়ায়, পার্কে মার্কে ঘুরে বেড়ায়, সে বেচারার মা এসে বললো কবজ করিয়ে দিন, আমার ছেলে যেন পাস করে যায়, তখন বলে তন্ত্রে তো সব সম্ভব না। আমরা কি করে উদাহরণ দেবো? তন্ত্রে সেটাই সম্ভব, অবশ্যই সব সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রেই যখন তুমি এগিয়ে যাচ্ছ, তোমার পথে বাধা আসছে, সেই বাধাটা তন্ত্র সরিয়ে দেবে, তাতে এটা হয়। বা যে কোনো ডিভাইন পাওয়ার। আচ্ছা, অনেক মানুষের সমস্যায় থাকে, সে একটা নতুন ব্যবসা করেছে বা একটা দোকান করেছে, একদম চলছে না, অথচ তার পাশেই হয়তো একই দোকান খুব ভালো চলছে। মানে এমন নয় যে ওখানে সেই কাস্টমার নেই, কাস্টমার আছে, কিন্তু তার ব্যবসাটা যেন মরে আছে। এটা কি কোনো কেউ হতে পারে যে কেউ বান মারলো বা কোনো দোকানটাকে, পাশের দোকান জেলাস থেকে ওকে আটকে রাখলো? জেলাস থেকে আটকে রাখতে পারে, তার নিজের কোনো গ্রহগত সমস্যার কারণে হতে পারে, কিংবা যে দোকান তার বাস্তুর কারণে হতে পারে। হ্যাঁ, অনেক কিছু কারণ হতে পারে, ওই জন্যই গণনা যে কি কারণে হচ্ছে সেটা জেনে তবে রেমেডি। তো সেই রেমেডিতে 100% ফল পাবে, মানে তার বাস্তুতেও যদি সমস্যা থাকে সেগুলো পুরো কাটিয়ে দেওয়া সম্ভব। অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে, নিশ্চয়ই ফলাফল পাবে। ঠিক আছে, এইসব ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যবসা বাণিজ্যের দিক থেকে যতটা দেখি, যখন দেখি অবশ্যই কোনো ব্ল্যাক ম্যাজিক আছে, সেই ব্ল্যাক ম্যাজিক রিমুভালের জন্য কিছু স্পেল করা হয়, আচ্ছা, হুডু দিয়ে। তারপর স্পিরিট নীতিকা বলে এক ধরনের অ্যাঞ্জেলিক পাওয়ার থাকে, ডিভাইন পাওয়ার, অবশ্যই নাম শুনেছেন হয়তো, স্পিরিট নীতিকার উপর কিছু স্পেল করা হয়, খুব সুন্দর রেজাল্ট দেয়, খুব ফাস্ট রেজাল্ট হয় এইগুলো। আচ্ছা, তো আপনি কি অ্যাঞ্জেল থেরাপিও করেন? অ্যাঞ্জেল থেরাপি করি, কিন্তু বেসিক্যালি হুডু কাজ করে, হুডু এগুলো করা হয়। আচ্ছা, এবার এই সেন্ট এক্সপিডাইট এইসব ক্ষেত্রে মানি, এই ব্যাপারগুলো খুব সুন্দর দেখে, এগুলোর জন্য স্পেসিফিক এদের দিয়ে কাজ করলে খুব সুন্দর হয়। এবার সনাতনী তন্ত্র তার সঙ্গে থাকি, সনাতনী তন্ত্র ছাড়া আমি কোনো কিছুই, মানে একটার উপর কোনো কিছুই করি না, সব মিশিয়েই কাজ করা হয়। বাহ, তাদের কাজটা আরো জোরালো হয়, খুব সুন্দর রেজাল্ট আসে। তার মানে আবার হিউজ অ্যামাউন্টটা না, ওই অ্যামাউন্টের ভেতর। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনার মানে প্রত্যেক মানুষের তো একটা ইউএসপি থাকে, মানে কেউ দাঁতের ডাক্তার হয়, তো কেউ স্কিনের, তো কেউ ব্রেনের, কেউ অপারেশন করে, তো কেউ শুধু মেডিসিনটাই দেয়। তো সেরকম আপনার কোন দিকটা সবচেয়ে বেশি পাওয়ারফুল? কোন ধরনের সমস্যার আপনি একদম মিরাকেল করতে পারেন? আমার নিজস্ব শক্তি কোনো পাওয়ার নেই, সবার গুরু কৃপা।
কিন্তু আমি যতটুকু কাজ আমার ঠাকুর মহারাজ আমার হাত দিয়ে করায় সেটা হলো মানুষের এই দৈবিক বিপদ, আয় পয় তো আছেই, তার পাশাপাশি এই জীবনে মানে কেউ কালা জাদু করেছে, পাশাপাশি কালা জাদু না করলেও ভৌতিক উপদ্রব, ভৌতিক কেস, এইগুলো ঠাকুর আমাকে দিয়ে করিয়ে নেয়। বাহ, এগুলো খুব ভালো ফল পাওয়া যায়। হ্যাঁ। এবার ভৌতিক টপিক যখন চলেই এলো, এবার জিজ্ঞাসা করছি, সত্যি আপনি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, নিশ্চয়ই করি। কোনো সময় ফিল পেয়েছেন আপনি নিজে ফিল পেয়েছি বলতে আমার উপর উপদ্রব হয়েছে এমন ফিল পাইনি, কাজের সূত্রেই যা পেয়েছি। একটু যদি বলেন আমাদের দর্শকরা শুনবে। এবার ভৌতিক ঘটনা নিয়ে আমি একটাই কথা বলবো, যে এই কেসটা আমাদের ওইদিকে সোনাপুর থেকে অনেকটা দূর, লক্ষ্মীকান্তপুর নাম শুনেছেন? হ্যাঁ, সাউথ বিখ্যাত লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুরের একটা কেস। লক্ষ্মীকান্তপুরে একটা মেয়েদা মানে ভৌতিক ভর যাকে বলে, পজেস যাকে বলে, সেটা ঘটেছিল তার সঙ্গে। সত্যি প্রসেস হয়? সত্যি পজেস। এর কোনো ভিডিও বা কিছু আছে আপনার কাছে? না, আচ্ছা, এই মুহূর্তে নেই। তার কারণ এগুলো ভিডিও আমি করি না, এগুলো ঠিক নয় করা। একটা মানুষ যখন তাকে মানে কষ্টে আছে, যখন কষ্টে আছে, ভিডিওটা করা হবে, বিশেষ করে সে মহিলা, তার পোশাক আশাক বিভিন্ন রকম কিছু হতে পারে, এগুলো ঠিক না। নিজের প্রচারের জন্য কারো জীবন নিয়ে খেলা, তারপর ইন্ডিভিজুয়াল ভাবে এই পোস্টটা ধরুন বিভিন্ন মানুষের কাছে গেল, তারপর পাশাপাশি মেয়েটা অবিবাহিত, ভবিষ্যতে তার সম্বন্ধ হলো, আর এই মেয়েটাকে ঠিক না এগুলো করা, প্রচারের জন্য নিজের কারো ক্ষতি করা। তো তার পজেস হতে সে কি করছে? পজেসড হওয়াটা এরকম ভাবেই ঘটেছিল যে মেয়েটা তখন 11 না 12 পড়তো সামথিং, ওই যাই হোক যেটা পড়তো, পড়াশোনাই করতো। স্কুল থেকে ফেরার পথে টিউশন করে যেমন অনেকে সন্ধ্যাবেলা ফিরছে, সেই দিন উনি একাই ছিল, মানে মেয়েটা একাই ছিল, ঠিক আছে। এবার ওই পাশ থেকে একটা মুসলিম কবরস্থান ফিরছে যখন, সেই মুহূর্তে মেয়েটা বুঝতে পারছে ভেতর থেকে কোনো আওয়াজ আসছে, ওর নাম ধরে, ওর নামটা খুব সম্ভবত রূপা নাকি, ঠিক আছে, নাম বলার দরকার নেই, অরিজিনাল আমি বলি না কখনো, সবই তার এই করা নাম, তারই নাম, কিন্তু অরিজিনালটা নয়, যাই হোক। এবার এরকম নাম ধরে সামথিং তাকে ডাকছে, এবার সে বুঝতে পারছে যে কেউ তো ডাকছে। তখন সেদিন শনিবারও ছিল যতটুকু আমি শুনেছি, পরে সুস্থ হওয়ার পর মেয়েটা, এবং সন্ধ্যাবেলা 8টা কি 9টা এরকম টাইমে। এবার এই নাম ধরে ডাকার পরে সে মোটামুটি ভয় পেয়েছে, শীতের সময় ছিল তো, গত বছরের ঘটনা এটা। তখন সে চলে এসছে, মানে ঘরেতে চলে এসছে, বাড়িতে চলে আসার পর এবার তার মায়ের মুখে শুনছে। এখন তো তার মধ্যে আর কিছু মানে পুরো ভুলে গেছে, তারপর থেকে ভুলে গেছে, সব ভুলে গেছে। এবার তার মা বলছে যে আসার পর থেকে তার বাড়িতে রান্না হয়েছিল, সম্ভবত ওই দিন চিকেন না কি কোনো মাংস একটা হয়েছে, চিকেনই হয়েছিল। এবার স্বাভাবিকভাবে যেমন খেত তার চেয়ে আরও বেশি খাচ্ছে, এবং সেই মানে বিচ্ছিরি রকম ভাবে খাচ্ছে, খুব নোংরা ভাবে খাচ্ছে, এত খাচ্ছে মানে তার মা বলছে কি তোর কি খিদে পেয়েছে, চা বাজে কিছু হয়েছে বল, আরো মাংস দাও। এবার দাওটা থেকে আস্তে আস্তে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, ব্যাস তার মা তো এবার মোটামুটি হাত পা ধুয়ে কোনো রকমে তাকে নিয়ে গিয়ে ঠাকুরতলায় মাটি ফাটি দিয়ে কোনো রকম একটু শান্ত করলো। না আমাকে আমি ডেকেছি, ওই সেন্ট বা পারফিউম কি যেটা বলেছে, এই পারফিউমটা পরে আসছিল, আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে নিয়ে যাবই, এইসব বলছে একদম। মানে সামনে মাজার না কিছু ছিল, সেখানে কোন বাবা নাকি আছে, তার কাছে নিয়ে গেছিল, কত ফু দিয়েছে, কিচ্ছু হয়নি, কিছুক্ষণ ভালো ছিল, কিছুক্ষণ পর আবার কিছুদিন না কিছু ঘন্টা ভালো ছিল, কিছু ঘন্টা পর আবার যেই সেই। তা ওখানে আমার একজন স্টুডেন্ট ছিল যে আমার কাছে এইসব শিখেছিল, ওই ফটু বিষয়টা শিখেছিল অনেকদিন আগে। তা সেই ছেলে বললো যে ওনার কাছে কোনো মতো সম্মত খবর গেছিল, যেরকম বললো আমি তো সনাতনী কোনো কিছু তেমন করি না বা আমার আদেশ নেই, আমি যার কাছে শিখেছি উনি স্যার বা গুরুদেব যাই হোক ওনার কাছে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার পেয়েছিল তখন, মানে ওর থেকে নাম্বার পেয়েছিল, নাম্বার নিয়ে আমাকে ফোন করলো যে দাদা এরকম ব্যাপার, কী করবো আপনি দেখুন। বলে দেখুন রুগীকে যদি আনতে পারেন তো খুব ভালো, আর হ্যাঁ সবচাইতে বড় কথা ওর সামনে ভুলেও বলবেন না যে কোথায় ফোন করছেন কি না করছেন, ভুলেও এক মুহূর্তে আপনাকে আসতে দেবেন, আপনাকে আসতেই দেবেন এখানে, একদম বলবেন না, অন্য জায়গায় চলে যান, সাইডে গিয়ে কথা বলুন। আমি তো আগে শুনেছিলাম সেটা, বললো দাদা দীপদা এরকম একজনকে রেফার করেছি তোমাকে, ভৌতিক ব্যাপার নেই। বলে ওকে একটাই কথা বলে দেবে যে আমাকে যখনই ফোন করবে, ওর বাবা হোক কাকা হোক দাদা হোক যেই হোক, বাড়ির বাইরে গিয়ে কথা বলবে, ওর সামনে যেন কোনো আওয়াজ না আসে, তাও বুঝতে পারবে সেটা আমি ভালো করে জানি, কিন্তু কোনো আওয়াজ যেন না আসে, যদি নিয়ে আসতে পারো। তা একদিন চেষ্টা করেছিল, আনতে পারে, বলে দাদা আনতে পারবো না, কোনোভাবেই আনা সম্ভব না, মানে বললে অবিশ্বাস্য ভাবে গল্প কথা এরকম দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, পিছন ছোঁয়া মুশকিল থাকে বাবা। ঠিক আছে তাহলে আর একটা উপায় আমাকে গেলাম, গাড়ি করে নিয়ে গেলাম, গিয়ে সেখানে দেখলাম যে না বিভিন্ন রকমভাবে একটা জিনিস তো অবশ্যই ধরা আছে, প্লাস পাশাপাশি আর একটা জিনিস বাড়ির আশেপাশে ছিল, সেই জিনিসটাও অ্যাটাচ হয়ে গেছে ওর সঙ্গে।
দুটো একসঙ্গে, দুটো সোল একসঙ্গে দুটো soul একজনের একসঙ্গে। ভিতরে। মেন যেটা ছিল যে শক্তিটা, সেটা তো মুসলিম, হুম, বুঝতেই পারছেন হুম। কবরস্থান থেকে এসছে, মুসলিম কবরস্থান থেকে যে সেটা। আর একটা ছিল একটা, সেটা অতটা ক্ষতি করছে, সেটা এই আশার দরুন এসছে, ঠিক আছে, ওটা আশার দরুন ওই শক্তিটাও এসছে। এবার সম্ভবত যেরকম ভাবে আমাদের গুরুমুখী বিদ্যায় আসন বসিয়ে যে এগুলো করা হয়, ঝাড়ফুঁক করা হয়, কাটান করা হয়, সেগুলো করা হলো, কবচ মাদুরি দেওয়া হলো। বাস্তুটাকে আমি বললাম যে আস্তে আস্তে আপনারা টাইম করে বাস্তুটা বেঁধে বাস্তুটা বেঁধে দেওয়া হলো। তার ভবিষ্যতে এই জিনিস এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে মেয়েটা সুস্থ স্বাভাবিক, এখন খুব সম্ভবত এইচএস দিচ্ছে এখন। না, গত বছর 11ই ছিল তার, মানে এখন যদি এইচএস যাই হোক এরকম, ঠিক আছে। তা এখন মোটামুটি মেয়েটা সুস্থ আছে, এটাই ঠাকুরের কাছে খুব মানে। তো এই যে স্পিরিটটা ঢুকেছিল ওর ভিতর, ও বেরোলো, তো সেটা কিভাবে বার করলেন, বা বেরোনোর সময় কিছু বললো? বেরোনোর সময় আমি যেটা করি, অনেক গোপন জিনিস, সেগুলো সবটা বলবো না, কিছুটা বলি। যেমন ওই ঘোড়া ফড়া তোলা যে বিষয়টা দেখা যায়, ওটা তো অবশ্যই হয়। পাশাপাশি আগে কিছু তাদের দিয়ে লিখিয়ে পড়িয়ে নেওয়া হয়, দিব্যি টিব্বি দিয়ে, মানে পুরো ডিল হয় রীতিমতো? করা হয়, ডিল করার নিয়ম আছে, সেটা বলবো না, আচ্ছা, গোপন, এগুলো করা হয় যাতে যারা ভবিষ্যতে আর না আসে, এতটাই। এবার এই বিষয় নিয়ে যারা, আমি বলবো না যে আমি সব জানি, যারা প্রকৃত ভৌতিক এই ক্রিয়াকলাপ নিয়ে খুব অভিজ্ঞ, তারা ছাড়া কেউ করতে পারবে না, বুঝতেই পারবে না। এদের চালাকি বোঝা। তো এরা কি ভগবানকেও ভয় পায় না? এরাও তো অ্যাকচুয়ালি দেখতে গেলে সবাই তো ভগবানের সৃষ্টি, ঠিক আছে। এবার আমাদের মধ্যে যেমন আপনি আমি বসে আছি, উনি বসে আছে, আরো যত লোক বসে আছে বাইরে বা রাস্তায় যারা আছে, সবাই ভগবানের সৃষ্টি। তার মধ্যে কেউ চোর ডাকাত আছে, কেউ ভালো আছে, তারা এখন যদি তাই বলি তারা কি ভগবানের ভয় পায় না? প্রশ্নটা সেরকম খুব মানে হাস্যকর হয়ে যাবে। সবাই সবকিছুকেই ভয় পায়, সবকিছুকেই মানে নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষও যেমন বিগড়ায়, শক্তি স্পিরিটরাও তেমন বিগড়ায়। অ্যাঞ্জেলরা বিগড়ে গিয়ে শয়তান হয়ে গেছিল, তারা তো ভগবানের তো কাছে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা গুরুজি, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এখন তো প্রত্যেক সংসার বলবো না, ম্যাক্সিমামটাই সম্পর্কের একটা টানাপোড়েনের সমস্যা থাকে। হয় এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে হাজবেন্ড পড়ে গেছে, অথবা ওয়াইফ একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে পড়ে গেছে। তো সেখানে সবসময় সেই কাপেলরা চায় আর কি, মানে উল্টো দিকের পার্টনার, যে আমরা যদি একটা অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা বশীকরণ করে নিজের পার্টনারকে কাছে আটকে রাখা যায়। তো এগুলো কি সত্যি হয়, না হওয়া সম্ভব নয়? অবশ্যই হয়। বশীকরণ সেক্ষেত্রেই কার্যকরী হয় যখন যে কাজ করছে সে কতটা পাওয়ার দিয়ে কাজ করবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যার কাজ হচ্ছে তার ভাগ্যে কতটা আছে, 2 নাম্বার। তৃতীয় নাম্বার, যাকে করা হচ্ছে তার মাইন্ড কতটা সেট আপ, মানে তার মাইন্ড কিরকম। খুব শক্ত মনের মানুষ সেও বশীকরণ হয়, কিন্তু অনেক দেরিতে, অনেক সময় লাগে। ওকে। খুব শক্ত মনের যারা মানুষ, যেমন কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখেছি, হাজার কিছু চালান দিলেও, হাজার কিছু করে দেখলেও সেই ব্যক্তি চট করে মানে করা যায় না, দমানো যায় না, নিজে কিছু দেখেছি, কিন্তু হয়। মানে এদের কি ওরা অনেক স্ট্রং, বা এরা মাইন্ডটা নিজের মাইন্ডের উপর, ঠিক আছে। অনেক রকম মাইন্ডের মানুষ আছে সমাজে। কিছু মানুষ এরকম আছে খুব শক্ত মনের হয়, চট করে আপনি তাকে ধরাতে পারবেন না, হাজার কিছু করলেও সে চলবে, এরকম মানুষ আছে আমাদের। তাদের বশীকরণ করা শক্ত, কিন্তু হয় না তা না। এই যে বললাম, ঈশ্বরের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এবার এই বশীকরণে কি কিছু খাওয়াতেই হয়? এই যে বলে খাইয়ে দিয়েছে, খাওয়াতে পারে, অনেক রকম পদ্ধতি আছে, যার কাছে যেটা আছে। আচ্ছা, খাওয়ারও তো অবশ্যই সবার কাছে থাকে, আমার কাছেও আছে, খাওয়ানোও যায়। যখন ধরুন দূরে আছে কেউ, ধরো চলে গেল, তাকে তো আর গিয়ে খাইয়ে আসা সম্ভব না, খুব স্বাভাবিক। হ্যাঁ, তার সঙ্গে যোগাযোগই নেই, তাকে গিয়ে খাওয়াবে কোথায়? অন্ধের মতন খুঁজবে, কোথায় আছে খেয়ে যায়। সেই বা খাবে কেন? সবচেয়ে বড় না, যদিও যোগাযোগ সামনাসামনি, একটা কোকগুলোর মধ্যে কিছু মিশিয়ে দিলাম, একটা পিজার মধ্যে একটু ঢুকিয়ে দিলাম, কিন্তু তার সঙ্গে যোগাযোগই নেই, সে ছেড়ে দিয়ে চলে গেছে, ব্লক করে দিয়েছে, কোনো সম্পর্ক নেই, লেনা দেনা নেই, তাকে ফিরিয়ে আনতে হবে, সম্পর্ক ঠিক করতে হবে। সেই রকম কেসও সম্ভব, কিন্তু সময় লাগে এগুলো ক্ষেত্রে। কতদিন ধরে চলে গেছে তার উপর ডিপেন্ড করছে। এখন চলে গেছে, তার সঙ্গে সম্পর্ক নেই 1 বছর, সে এসে বললো দাদা 1 সপ্তাহে চলে আসবে, কোনোদিন অসম্ভব এগুলোই। তখন এই 1 মিনিটে বশীকরণ, এই ব্যানার দেখে চলে যেতে হবে সেখানে এবং গিয়ে ঠকতে হবে 1 মিনিটে নাকি বশীকরণ। 3 সেকেন্ডে কাজ হয়, এমনও দেখি 3 সেকেন্ডে সাফল্য, ভাবতেও অবাক লাগে। এরা এত সফল যে এদের ব্যানার বানিয়ে খেতে হয়, কি বলবো। বশীকরণ হয়, বশীকরণও সম্ভব, কিন্তু আর আমি যেটা করি আমার ক্ষেত্রে আমি বলবো, আমি যে কোনো বৈধ বশীকরণ করি, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, তাও প্রেমিকা একটা এজ লিমিটেশন আছে। একটা ওই 18-19 বছরের ছেলে, 15 বছরের মেয়ে, একদম নিজেরা জানেই না কার সঙ্গে প্রেম করছে, কি করছে না করছে, ওটা একটা ইনফ্যাচুয়েশন বা কি বলবো, মোহ। হ্যাঁ, খুব বাংলায় মোহ। এই মোহের বসে কি করছে এটা নিজেরাও যায় না, বয়স সন্ধিতে যেমন হয় কম বেশি, এইসব ক্ষেত্রে বশীকরণ করা সম্ভব। বশীকরণ করা সম্ভব, কিন্তু কি দরকার? সে একদিন হয়তো বশীকরণ হয়ে গেল, মেয়েটা চাইছে তার সঙ্গে বিয়ে করতে, এবার এই যখন একটু ম্যাচিউর হয়ে গেল, মেয়েটা কেমন ভালোই লাগছে না,
তো ঠিক না। ওই জন্য খুব যারা ম্যাচিওর, বোঝে, প্রেমটা অনেক দিনের ছিল, সত্যিকারের প্রেম ভালোবাসা ছিল, বুঝে এনার্জি নিয়ে দেখে বা গণনা করে, তখনই বশীকরণে আমি হাত দিই। অবৈধ কোনো বশীকরণ করা হয় না। অনেকেই আসে ফোন করে যে এরকম ফোনের দিকে বশীকরণ, বা পাড়ার অমুক বৌদিকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগে, একদম না, সব আমি ফোন ডাইরেক্ট বলে দিই যে রেখে দিন দাদা, তাই উল্টোপাল্টা বলে দেবো, এই ধরনের ঘটনা। আচ্ছা, এবার একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে জানতে চাইবো। অনেকের বাড়িতে অনেক বয়স্ক মানুষ থাকেন যে বহুদিন ধরে ভুগছেন বিভিন্ন জটিল রোগে, তো সেগুলো সর্বপ্রথম আমি লামাফেরা হিল করি। আচ্ছা, এটা নিয়ে যদি একটু খুলে বলেন আমাদের। বলছি, বৌদ্ধ তন্ত্রের এবং বৌদ্ধদের, তিব্বতীদের কিছু হিলিং পদ্ধতি আছে, যার মধ্যে লামাফেরা একটা অন্যতম পদ্ধতি। লামাফেরার মাধ্যমে মানুষের বিভিন্ন রকম শরীর স্বাস্থ্য থেকে সমস্ত, লামাফেরা অ্যাকচুয়ালি সমস্ত নেগেটিভিটিকে রিমুভ করে। যত রোগ ব্যাধি সব তো নেগেটিভিটি থেকে আসে, সেটা সব নেগেটিভিটি মানে এটা না যে কেউ কিছু করে দিল, এটা নেগেটিভিটি না, নেগেটিভিটি অনেক কিছু নিজের মধ্যেও ক্রিয়েট করা যায় নেগেটিভিটিকে। সেই নেগেটিভিটি নিজের মধ্যে কিছু মানুষ দেখবেন সারাদিন উল্টোপাল্টা থট করে, সারাদিন মাথায় ভাবে যে আমি খুব গরিব, সারাদিন মাথায় ভাবে দেখে আমার মনে কিছু হলো না। কিছু মানুষ আছে চলার পথে সবসময় দুঃখী, হ্যাঁ, BMW থেকে নামছে এমন করে যেন ভাঙন হসপিটাল থেকে কেউ মারা গেছে, সিঁড়ি বেয়ে বেয়ে নামছে, কি দুঃখী। আমি নিজে দেখেছি চা খেতে গিয়ে, মানে এত দুঃখ যে কোথায় রাখে। তারা নিজেরাই নিজেদেরকে ওই ব্ল্যাক মানে নেগেটিভ এনার্জির মধ্যে জড়িয়ে রাখছে, প্রতিদিন সবসময় পড়ে আছে। কে আমাকে রাস্তায় একদিন বলেছিল, দাদা আপনি খুব বাজে লোক, এইটা মাথায় ভাবলাম এখানে বাজে বললো, এই যে নেগেটিভ থটস সারাদিন ভাবছি, সমস্ত নেগেটিভিটি আমাদের মধ্যে যত নেগেটিভিটি আসবে, সেই নেগেটিভিটিগুলো কিন্তু আমাদেরকে মানে ঘিরে ধরে। তো এটাকে ড্রেন করা যায় কিভাবে? ওই ড্রেন করার জন্য আমি যেটা করি লামাফেরা পদ্ধতির মাধ্যমে, তার ওই কট কাটিং করে সমস্ত দুঃখ কষ্ট থেকে, এবার তার সঙ্গে তাকে নিজেকেও সচেতন হতে হবে। আমি একদিকে তাকে অমৃত নিয়ে খাওয়াচ্ছি, সে আবার এদিকে নাকে নল গুজাচ্ছে বিষের, বিষও যাচ্ছে অমৃতও যাচ্ছে, দুটো গিয়ে তো একদিকে ঠিক হবে একদিকে খারাপ হবে, একদিকে ঠিক হবে একদিকে খারাপ হবে, এটা করলে কোনো সম্ভব না। এত নেগেটিভ চিন্তা কেন? ঈশ্বর পৃথিবীতে এনেছে, তার নাম করো, যতটুকু দিন আছো, যেভাবে আছে যেভাবে ভালো হয় সেভাবে করো, ভালো কাজ করো, ভালোভাবে থাকো। কে কি বললো কে না করলে তোমার কি? সব কিছুতেই নেগেটিভিটি, এদের কিছু মানুষ মানে ভাবনাটাই নেগেটিভ, কোথায় কি হয়েছিল সেটা নিয়েও বসে বসে ভাবলো। এই যে নেগেটিভিগুলো থেকে বাঁচানোর জন্য লামাফেরা হিলিং করি আমি। আর এই যে নেগেটিভিটি থেকে কিন্তু রোগ হয়। আচ্ছা, মনের রোগ থেকে সব রোগ তৈরি হয়, তো সবাই জানে, ডাক্তাররাও বলে। মানসিক রোগ থেকে কোনো মানুষ যদি নিজে নিজে ভেবে বসে যে আমি অসুস্থ, আপনি হাজার কিছু ট্রিটমেন্ট করলেও সে মানুষ সুস্থ হবে না, তার মনই বলে দিচ্ছে সে আমি অসুস্থ। সেহেতু বলছেন সবসময় আনন্দে থাকা উচিত। একদম, সব মুহূর্তে আনন্দে থাকা উচিত। আনন্দে থাকা মানে এটা নয় যে আমি প্রত্যেকদিন আনন্দ থাকি, বিকেল হলেই ড্রিঙ্ক করি, এটা কোনো আনন্দ নয়। আনন্দ মানে নিজের মধ্যে আনন্দ, আধ্যাত্মিকতা নিয়ে আনন্দ, কিংবা নিজে মানুষ উপকার করে আনন্দ, এটাই আনন্দ হতে পারে। যে আমি বৃদ্ধাশ্রমে গিয়ে যে 15টা বৃদ্ধবিদ্যাকে কন্ট্রিবিউট করে আসলাম, কিছু টাকা পাইছি, এটা একটা আনন্দ না, এটা আনন্দ না। আমি সেরে পাঞ্জাবে গেছিলাম জানিস তো, একটা ব্ল্যাক ডগ তুলেছি, খেয়ে নিয়েছি, বা রাত্রিবেলা লং ড্রাইভে বেরিয়ে গেছি, লং ড্রাইভে বেরিয়েছি, দেখলাম একটা বাইক আসছে, এমন ঠুকে দিয়েছি মনে মরে যাবে, এটা কোনো আনন্দ না, এটা খুব দুঃখ। এটাকে মানুষ আনন্দ ভাবছে, জীব হিংসা করে আনন্দ, মুরগি মুরগি খেয়ে আনন্দ, এটা কোনো আনন্দ না। আনন্দ মানে ভগবানের নামই হয়, এগুলো করে আনন্দ হয়। বাহ, আমার দর্শক বন্ধুদের যদি আপনি একটু কিছু বলেন, সেটা হচ্ছে যে কোনো মানে পার্টিকুলার কোনো মন্ত্রের চ্যান্টিং বা কিছু করে নিজের অরা হিলিং কিভাবে করা যায়, বা নিজেকে কিভাবে ভালো রাখা যায়, পজিটিভ রাখা যায়। পজিটিভ রাখার জন্য আমি একটাই কথা বলবো, নাম জপ করুন, যে কোনো ঈশ্বরে, যে কোনো ইষ্ট যাকে দেবতা। তুমি ভালোবাসো, যেমন প্রেমানন্দ মহারাজ বলেন রাধা নাম, কেউ কৃষ্ণ নাম যারা ভালোবাসে, রাম নাম ভালোবাসে, শিব। আর গুরু দীক্ষা হয়ে গেলে তো অবশ্যই গুরুদেব যে পথে বলেছে গুরুদেবের নির্দেশে চলো। যেমন আমার গুরুদেব ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব, আমি তার নির্দেশে চলার চেষ্টা করি, ঠাকুরের জগৎিতকর কাজ করার চেষ্টা করি, কতটুকু পারি জানি না। এই হচ্ছে ঘটনা। যদি গুরুদেবের সঙ্গে তুমি কানেক্ট হয়ে যাও, তাহলে গুরুদেব যা বলেছেন, যা নির্দেশ দিয়েছেন, সেগুলো পালন করো। নতুবা যদি এখনো তুমি গুরুদেব পাওনি, তাহলে ভগবানের কাছে জানাও যে ভগবান আপনি আমাকে এইভাবে নিজে মানে আমি তো আপনার থেকেই এসেছি, আমি কিভাবে চলবো বা আমি কিভাবে আমার জীবনটা আপনার সঙ্গে আরো জুড়বো, তার জন্য আপনি আমাকে সঠিক গুরুর সন্ধান দিন, নতুবা আপনি আমাকে আপনার মতন করে চালিয়ে। সবাই তো আর গুরুদেব পায় না বাস্তবিক জীবনে, কিন্তু তারাও সঠিক পথে আসে যদি ভগবান চায়। ভগবানই চাইলে গুরুদেবকে পাঠায়, তখন গুরুদেব যখনই তার সঙ্গে চলে আসে, তখন ভগবানও অনেকটা তার থেকে হয়ে যায়। মানে কি বলবো, অতটা তাকে নিয়ে ভাবে না, যেহেতু তার গুরু আছে, গুরুই সব ভেবে নেবে, গুরুই জানাবে। তাই জন্য এটাই সত্যি কথা। কিন্তু এই যে বললাম যে সর্বপ্রথম নিজেকে সৎ হতে হবে, নিজেকে ভালো হতে হবে। আমি সারাদিন পর পুজো করলাম, কিন্তু সারাদিন আমি রাস্তায় যখনই লোকজন দেখলাম তাকে উল্টোপাল্টা বললাম, বা বাড়ির সামনে একটা কুকুর এলে গরম জল ঢেলে দিলাম, ঠিক আছে, কিংবা বাস্তবিকভাবে মানুষের সবসময় ক্ষয়ক্ষতি চাইলাম, কে বড় হচ্ছে তাকে দেখে হিংসা করলাম, একদম এইগুলো করলে ভগবান কেন, কে কোনো ডিভাইন পাওয়ার আপনার সঙ্গে থাকবে না।
ডিভাইন পাওয়ারের সঙ্গে যুক্ত হতে গেলে আপনাকে নিজেকে তো ডিফাইন হতে হবে, নিজেকে শুদ্ধ হতে হবে, পজিটিভ হতে হবে, তবে না যে ঘটনা। একটাই আমি দর্শক বন্ধুদের বলবো, যে ঠাকুর দেবতাকে ভালো লাগে, যে ভগবানের নাম স্মরণ করতে ভালো লাগে, সেই নাম জপ করুন, গুরুদেব থাকলে গুরুদেবের নির্দেশ মতন চলুন, আর কিছু না। আর নিজেকে ভালো রাখুন, অপরকে ভালোবাসুন, ভালো রাখার চেষ্টা করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এতটা সময় দিলেন। ভবিষ্যতেও আপনি আবার সময় দিলে আমরা আবারও পডকাস্টে বসবো। আমার দর্শক বন্ধুদের বলছি, আপনাদের এই প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিতদেরকেও এই প্রোগ্রামটা দেখতে বলুন। ভালো থাকবেন আপনারা, আপনিও ভালো থাকবেন মহারাজ জি। জয় গুরু।